বাজছে নির্বাচনী দামামা। নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা ক্ষমতার মসনদে কাকে দেখতে চায় তরুণ প্রজন্ম, এই বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেন জি, পাওয়ার্ড বাই ফুডি। স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত। বাংলাদেশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। চারিদিকে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা ইতোমধ্যেই নিজ নিজ নির্বাচনী এলাকায় পৌঁছে গেছেন। চলছে উঠান বৈঠক, গণসংযোগ আর ভোটারদের মন জয়ের নিরন্তর চেষ্টা। তবে এবারের নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তরুণ প্রজন্ম। প্রধান উপদেষ্টা বলছেন এবারের নির্বাচন হবে আদর্শের মানদণ্ড, কিন্তু মাঠের পরিস্থিতিও একই ধরনের বার্তা দিচ্ছে কিনা, আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ.এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ মাহাদিজ্জামান জ্যোতি। জ্যোতি, স্বাগত আপনাকে। ধন্যবাদ একুশে টেলিভিশনকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। জি জ্যোতি, শুরুতেই আপনার কাছে নির্বাচন নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাইব। এক সময় বলা হতো যে বিএনপির নিরঙ্কুশ বিজয় হতে যাচ্ছে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, কিন্তু সময় যতই গড়াচ্ছে ততই বলা হচ্ছে মাঠে এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনি কি ধরনের পরিস্থিতি দেখছেন? আপনি মাত্র যে কথাটি বললেন যে আগে বলা হতো যে বিএনপি নিরঙ্কুশ বিজয়ের দিকে যাচ্ছে, আমি বিশ্বাস করি এখনও বিএনপি নিরঙ্কুশ বিজয়ের দিকেই যাচ্ছে। আপনি যদি এইবারের ভোট কিন্তু গত যতগুলো ভোট হয়েছে তার থেকে আলাদা, কারণ গত 17 বছর ধরে বাংলাদেশের জনগণ কোনো ভোট দেখেনি। বা আমাদের যে জেনজি জেনারেশন আছে, যার প্রতিনিধিত্ব আজকে এখানে আমি করছি, তারা কিন্তু দেখেছে ওই 14 সালের বিতর্কিত নির্বাচন, 18-র যে নিশিরাতের ভোট ডাকাতির নির্বাচন, 24-এর ডামি নির্বাচন। তারা কিন্তু কেউ ভোট দিতে পারেনি। এবার তারা ভোট দিবে এবং বিএনপিকে জয়যুক্ত করবে। কেন বললাম বিএনপিকে জয়যুক্ত করবে? এই যে গত 17 বছর ধরে যে আওয়ামী লীগের যে সীমাহীন নির্যাতন, অপশাসন, দুঃশাসন, এর বিরুদ্ধে একমাত্র সংগঠন যারা মাঠে থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই, সংগ্রাম, আন্দোলন করে গেছে। এবং আপনি যদি সর্বশেষ এই যে গণ অভ্যুত্থান দেখেন, 24-এর গণ অভ্যুত্থান, তাহলে এইখানে দেখবেন যে একক সংগঠন হিসেবে সব থেকে বেশি একটি সংগঠনের মানুষজন, সেটা হলো জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা সব থেকে বেশি শহীদ হয়েছে। আমরা যদি একমাত্র সংগঠন বাংলাদেশের যারা ওই 71-কে ধারণ করে, যারা এই 24-কেও ধারণ করে, বাংলাদেশের একমাত্র সংগঠন বিএনপিকে জনগণ বেছে নিবে আমি বলে বিশ্বাস করি। শুধুমাত্র তারা লড়াই সংগ্রামে ছিল বলেই জনগণ তাদেরকে বেছে নেবে বলে মনে করছেন? শুধু লড়াই সংগ্রাম না, আপনি যদি বাংলাদেশের অগ্রগতির দিকে তাকান, যেমন আমরা যদি বলি বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে গার্মেন্টস শিল্প এবং রেমিটেন্সের উপরে, যেটা স্বপ্নদ্রষ্টা এবং বাস্তবায়ন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের যে এখন নারী শিক্ষার অগ্রগতি দেখছেন, এই নারী শিক্ষার অগ্রগতিতে সব থেকে বড় ভূমিকা রেখেছেন আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা এবং মেয়েদের উপবৃত্তি করার মাধ্যমে আমাদের কিন্তু এই যে আমাদের নারী শিক্ষার যে অগ্রগতি, তার পিছনে সব থেকে বড় অবদান রেখে গিয়েছেন। এরপরে যদি আমি আসি যে বিএনপিকে বলা হয় দুর্নীতির চ্যাম্পিয়ন, কিন্তু এটার বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। 2001 সালে 26 দুর্নীতির সাথে চাঁদাবাজির বিষয়টিও কিন্তু আসে। হ্যাঁ, দেখেন, চাঁদাবাজদের কিন্তু কোনো ধর্ম নাই। চাঁদাবাজ আপনি যে দেখবেন, আমি মাঠের পরিস্থিতির কথা বলছি, যেখানে চাঁদাবাজি হচ্ছে, বিএনপির যদি কেউ সম্পৃক্ত থাকে, বিএনপি সাংগঠনিকভাবে সবাইকে বহিষ্কার করেছে। এবং আপনি দেখবেন যারা চাঁদাবাজি করছে, ম্যাক্সিমাম আপনার যেটা হয়েছে গত 17 বছরে যারা চাঁদাবাজি করছে সেটারই জাস্ট এখনো চাঁদাবাজি করছে। তারা কোনো দলের না, তারা বিএনপির না, তারা কোনো দলের না। আপনি বলছেন যে তারা বিএনপির না? জি, বিএনপির না। আর যদি বিএনপির যদি কেউ করে থাকে, সঠিক প্রমাণ থাকা যদি থেকেছে, এমন কেউ আছে, আপনি আমাকে দেখাইতে পারবেন না যাকে বহিষ্কার করা হয়নি দল থেকে। জি, নির্বাচন এলেই আমরা দেখি যে প্রতিশ্রুতির ফুলঝুরি, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় তো প্রশ্ন আসেই, এই প্রতিশ্রুতিগুলো কি কেবল প্রচারণার অংশ নাকি ভোটারদের সাথে করা একটি দায়বদ্ধ চুক্তি? অবশ্যই এটা দায়বদ্ধ চুক্তি। আমি তো ওই যে মাত্র বলছিলাম যে বিএনপি কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা রেখেছে। এই জন্যই কিন্তু আমরা এত আন্দোলন সংগ্রাম হয়েছে, অনেককে কিন্তু পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশে একমাত্র দল যাদের কিন্তু কখনোই বাংলাদেশের জনগণের মুখোমুখি দাঁড়াইতে হয় নাই, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয় নাই। আমরা কিন্তু ওই যে 71-এর কথা যদি বলি, আমরা ওই রাজাকার সংগঠন না, আমাদের
যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশের ক্রান্তিকালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশ যখন এই ৭১ পরবর্তী সময়ে মুজিববাদী সরকারের আমলে যখন দেশ সীমাহীন নির্যাতন, অপশাসন, দুঃশাসন চলছিল, তখন সিপাহী বিপ্লবের মাধ্যমে, জনতার বিপ্লবের মাধ্যমে তিনি কিন্তু দেশকে, একটি ভাঙাচোরা দেশকে তিনি আবার নতুন করে দেশকে গড়েছিলেন। এবং এর পরবর্তীতে যখন এরশাদ ক্ষমতায় আসলেন, এরপরে দেশকে আবার নতুন করে সাজিয়েছেন আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া। তার মানে আমরা যদি পূর্ববর্তী ইতিহাস দেখি বিএনপির, তাহলে সেখানে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন দেশের যত অগ্রগতি, যত উন্নতি সব হয়েছে আমাদের আমলে। একমাত্র বিএনপির আমলেই দেশের সব উন্নতি এবং অগ্রগতি হয়েছে? যেগুলা অবকাঠামোগত উন্নতির কথা যদি আপনি চিন্তা করেন, এটা তো উন্নতি না। আমাদের উন্নতি জনগণের উন্নতি। জনগণ কিভাবে তার জীবনকে স্বাচ্ছন্দ্যে বা তাদের যে শিক্ষা, তাদের অর্থনীতি, তাদের সমাজনীতি, তাদের সংস্কৃতি, সব কিছুর বিল্ড আপ হয়েছে কিন্তু আমাদের আমলে। যেমন যদি সংস্কৃতির বিপ্লবের কথা বলি, নতুন করির মতো প্রোগ্রামের মাধ্যমে দেশের প্রতিভাবান যারা নায়ক, নায়িকা, গায়িকা, তারা কিন্তু উঠে এসেছে, এখান থেকে অনেকেই এসেছেন। এরপরে চলচ্চিত্রের কথা যদি বলি, চলচ্চিত্রকে আপনার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্ভবত নায়ক উজ্জ্বলকে বড় ধরনের একটা প্রণোদনা দিয়েছিলেন। এরপরে আমি যদি আসি, এখন আমাদের বিএনপির যে প্রতিশ্রুতি, আমরা যদি নির্বাচিত হয়ে জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা নতুন করে স্পোর্টসের চালু করব, যেটার মাধ্যমে প্রতিভাবান যারা খেলোয়াড় আছে, ক্রিকেটার, ফুটবলার, ব্যাডমিন্টন প্লেয়ার যারা আছেন, সবাই কিন্তু এখান থেকে আমরা তুলে নিয়ে আসবো, গ্রাম থেকে শুরু করে, যাতে প্রত্যেকে, এবং আমরা স্পোর্টস ভিলেজ তৈরি করব, যার মাধ্যমে আমরা আমাদের প্রতিভাবান খেলোয়াড়রা যাতে হারিয়ে না যায়, তাদেরকে কিন্তু আমরা অন্বেষণ করে নিয়ে আসবো, যেটা আমরা পূর্ববর্তী সময়ে করেছি, আবার আমরা সরকার গঠন করলে করব। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সেই সঙ্গে আমরা দেখেছি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভোটারদের কাছে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই সাথে অভিযোগের পাহাড়ও কিন্তু জমে উঠেছে। যেমনটা আসলে বিএনপির পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই বলা হচ্ছে, তারা ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তারা বলছে করাইল বস্তিতে তারা ফ্ল্যাট করে দেবে। এ বিষয়ে পাল্টা প্রশ্ন রেখেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানতে চেয়েছেন, ২০০০ টাকার ফ্যামিলি কার্ড নিতে ১০০০ টাকার ঘুষ লাগবে না তো? আবার জামায়াতের আমির প্রশ্ন রেখেছেন যে আমরা কার্ডের ওয়াদা দিচ্ছি না, ২০০০ টাকায় আসলে কি হয়? সবকিছু মিলিয়ে নানা রকম প্রতিশ্রুতি তো আমরা দেখি, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে যদি লক্ষ্য করি, সেই বাস্তবায়ন প্রক্রিয়ায় কতটুকু অগ্রসর হওয়া সম্ভব হয়, এই প্রশ্নের উত্তর আমরা শুনব। তবে এ পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমরা বিরতিতে যাবার আগে যে প্রসঙ্গটি নিয়ে আলাপ করছিলাম, যদি আমরা বলছিলাম ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপির প্রতিশ্রুতি প্রসঙ্গে কথা, এবং একই সাথে বিভিন্ন দলগুলোর অভিযোগ রয়েছে এই প্রসঙ্গটিকে কেন্দ্র করে। প্রতিশ্রুতি তো আমরা দেখি, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ার নিয়ে আমরা কথা বলছিলাম। বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখি যে বাস্তবায়ন প্রক্রিয়ায় কতটুকু অগ্রসর হওয়া সম্ভব হয়। তো এই বিষয় নিয়ে আপনার বক্তব্য জানতে চাই। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে নাহিদ ইসলাম বলেছেন যে ২০০০-২৫০০ টাকায় কি হয়, জামাত বলেছেন তো, এবং নাহিদ ইসলাম প্রশ্ন রেখেছিলেন যে ১০০০ টাকা ঘুষ লাগবে না তো এই ২০০০ টাকার ফ্যামিলি কার্ড পেতে। ওকে, এখন দেখেন, তারা তো জনসম্পৃক্ত দল না, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমার নিজস্ব একটা সার্ভে করেছিলাম ১ বছর আগে, সেখানে মানুষের যে চর এলাকায় দলিত কমিউনিটির যে মানুষের আকতি, তাদের জন্য যে ২০০০ টাকা কতটা মূল্যবান, সেটা তো এই জনবিচ্ছিন্ন দলের মানুষজন বুঝতে পারবে না। এরপরে যদি আমি আসি যে এটার অর্থায়ন করা হবে কিভাবে, আমাদের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাত আছে সমাজ মন্ত্রণালয়ের অধীনে, এখানে আমাদের ১৪০টিরও বেশি আমাদের কর্মসূচি চলমান আছে। তো এই ১৪০টিরও বেশি কর্মসূচির কিন্তু অনেকটার ওভারল্যাপিং বা পুনরাবৃত্তি আছে। আমরা যদি এই ওভারল্যাপিং বা পুনরাবৃত্তি বন্ধ করতে পারি, তাহলে আমাদের সেভ হবে ৯৫০০ কোটি টাকা। এখন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমাদের প্রথম অবস্থায় আমরা ফ্যামিলি কার্ড দিব ৫০ লক্ষ পরিবারকে। আমাদের ৫০ লক্ষ পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিই, এই ফ্যামিলি কার্ডের অর্থায়নের জন্য খরচ পড়বে ১২,০০০ কোটি টাকা। অর্থাৎ এই যে খরচের টাকাটা কিন্তু আমরা ওভারল্যাপিং এবং পুনরাবৃত্তি বন্ধ করতে পারি, তাহলে এইখানে কিন্তু
অর্থায়নের ব্যাপারটা কিন্তু নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এরপরে আসবো নাহিদ ইসলামের প্রশ্নটাতে আমি আসি, যে তিনি বলছেন যে 1,000 টাকা ঘুষ দিতে হবে কিনা, বা এ ধরনের কোনো ধরনের অনিয়ম থাকবে কিনা। এই অনিয়ম দূর করার জন্য যেটা থাকবে, এটা কিন্তু কোনো মেম্বার চেয়ারম্যানের দ্বারা কোনোভাবে প্রোভাইড করা হবে না, এটা থাকবে সরাসরি জনকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। এখানে কিন্তু সার্ভেতে একদম সুস্পষ্টভাবে যে বাংলাদেশের কারা হতদরিদ্র, কারা দরিদ্র, কারা নিম্ন মধ্যবিত্ত, কারা মধ্যবিত্ত, কারা উচ্চবিত্ত, সব ধরনের পরিসংখ্যান আছে। আমাদের চেয়ারম্যান বলেছেন প্রথম অবস্থায় আমাদের ফ্যামিলি কার্ড পাবে যারা নিম্নবিত্ত পরিবার, এরপরে হতদরিদ্র পরিবার যারা আছেন তারা পাবেন, এরপরে দরিদ্র, তারপরে আমাদের নিম্ন মধ্যবিত্ত এরকম পর্যায়ক্রমে বলেছেন যে চেয়ারম্যান একদিন নিজেও তিনি ফ্যামিলি কার্ড নিতে পারেন সবার চাহিদা পূরণ করার মাধ্যমে। তো এখানে অনিয়ম বা দুর্নীতির কোনো ছাপ নাই, আর জনবিচ্ছিন্ন দল এটার মর্ম বুঝবে না। জি, এবারের সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোট রয়েছে, পোস্টাল ব্যালট রয়েছে, যার কারণে ভোট গণনায় দেরি হতে পারে এমন মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। কিন্তু গণভোট, পোস্টাল ব্যালট এবং সাধারণ ভোট, এই 3 ধরনের ভোটের গণনার ক্ষেত্রে আলাদা ও স্বচ্ছ প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে কিনা, এবং ভোট গণনায় দেরি হলে রাজনৈতিক উত্তেজনা সামাল দেওয়ার প্রস্তুতি কতটা রয়েছে, সেই সঙ্গে গণনার দীর্ঘসূত্রিতা যদি জনগণের আস্থার সংকট তৈরি করে, তার দায় কার উপর বর্তাবে? উত্তরে আসি। দেখেন, আমাদের যে পোস্টাল ব্যালটের কথা বললেন, আমরা যদি বাংলা বর্ণমালার ক্রম অনুসারে আমরা খেয়াল করি, ক্রমটা কিন্তু সাজানো হয় বাম দিক থেকে ডান দিকে, কিন্তু উদ্দেশ্য প্রণীতভাবে আমাদের যে ধানের শীষ প্রতীক আছে, ধানের শীষ প্রতীককে মানুষের লক্ষ্য চক্ষু থেকে অগোচর করার জন্য তারা কিন্তু বর্ণমালাটাকে একদম সোজাসুজি উপর থেকে নিচে সাজিয়েছেন। এটা একদম উদ্দেশ্য পরিণতভাবে, যাতে মানুষ ধানের শীষকে দেখতে না পারে। এবং অপরদিকে দেখেন দাঁড়িপাল্লা কোথায়, একদম সবার উপরে রাখা হয়েছে। এই যে উদ্দেশ্য পরিণতভাবে একটা নিয়মের অনিয়ম, যেটা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের অশনি সংকেত দিচ্ছে। আবার আপনি বললেন যে ভোট গণনার ক্ষেত্রে দেরি হতে পারে, এটা ধরনের। দেখেন, আপনি যদি আমাদের যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, সেখানে কিন্তু অনেক ধরনের ভোটের যে কারচুপির বিষয়গুলো আমরা কিন্তু সামনে নিয়ে এসেছি। কিন্তু এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং জাতীয় নির্বাচনে হলে অবশ্যই এটি জনগণের আস্থা হারাবে। জি, আপনাদের ছাত্রদলের পক্ষ থেকে ইসি অবরোধ করা হয়েছিল, আমরা জানি যে এই ধরনের ইস্যুগুলোকে কেন্দ্র করে, এবং আপনাদের পক্ষ থেকে 3টি ইস্যুকে কেন্দ্র করে ইসি অবরোধ করা হয়েছিল। তো একদম নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের একটি পদক্ষেপ যে আপনারা নিলেন, সেটি কতখানি যৌক্তিক হয়েছে? আচ্ছা, এখানে সবথেকে বড় বিষয়টা ছিল হলো সাকসু নির্বাচন। দেখেন, আমাদের 12ই জানুয়ারি আমাদের যে নির্বাচন কমিশন ঘোষণা করেন যে আমাদের 12ই ফেব্রুয়ারি আমাদের যে আসন্ন 13দশ জাতীয় নির্বাচন এবং গণভোট রয়েছে, এটা যদি সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ হয়, সেজন্য 12ই ফেব্রুয়ারি আগ পর্যন্ত কোনো পেশাজীবী সংগঠন, কোনো ছাত্র সংগঠনের কোনো ধরনের নির্বাচন হতে পারবে না। কিন্তু এই দৃশ্যপট পাল্টে যায় যখন 13ই জানুয়ারি আমাদের গাউসুল আজমের ভিপি বা ডাকসুর ভিপি যেটাই বলেন, সে যখন আমাদের নির্বাচন কমিশনের সাথে দেখা করে, নির্বাচন কমিশনের সাথে যখন তিনি বৈঠক করেন, তখন কি হয়? তখন দেখা গেল 15ই জানুয়ারি পরিপত্র জারি হয় যে সুষ্ঠু নির্বাচন হতে আর কোনো ধরনের বাধা নেই। তো এই যে একটা নির্বাচন কমিশন কোনো ব্যক্তি বা কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠানের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তার এই ধরনের হঠকারী সিদ্ধান্ত তিনি নিতে পারেন না। এটা আসলে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা অশনি সংকেত দিচ্ছে, যার প্রেক্ষিতে কিন্তু আমরা সেদিন আমাদের ইসি ভবন ঘেরাও করেছিলাম। জি, যদি আপনার বক্তব্য আরও শুনবো, তবে এ পর্যায়ে নিয়ে নিব আরও একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি এক্ষুনি, থাকুন আমাদের সাথেই। দর্শক, বিরতির পরে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। যদি বিরতিতে যাবার আগে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম, তার সাথে যুক্ত করতে চাই আরেকটি বিষয়, যে দ্য ডিপ্লোম্যাট সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে আওয়ামী লীগের ভোট ব্যাংক বেশ বড়। এই ভোটাররা কিভাবে ভোট দেবে তাই নির্ধারণ করতে পারে আগামী নির্বাচনের ফলাফল। আপনি মাঠের পরিস্থিতি কীরকম দেখছেন? যারা বিগত সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, হামলা, মামলা, গুম খুনের সাথে যুক্ত ছিল, তারা কিন্তু কেউ দেশে নাই, তারা কিন্তু দেশ ছেড়ে পালাইতে হয়েছে। এবং এরা কিন্তু ভোট দিতে যাবে না। ভোট দিবে কারা? যারা নীরব সমর্থক ছিল আওয়ামী লীগের। তারা বিশ্বাস করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। তারা বিশ্বাস করে বাংলাদেশে যে একটা মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে বাংলাদেশের মানুষজন
যার মাধ্যমে আমরা আমাদের দেশকে পেয়েছি, শুধু আমাদের যে লক্ষ লক্ষ আমাদের শহীদের রক্তের বিনিময়ে, হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমি বিশ্বাস করি তারা এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান, আমি বিশ্বাস করি যারা আওয়ামী লীগের নীরব সমর্থক ছিল তারাও 24-এর গণহত্যাকে কোনোভাবেই সমর্থন করে না। এই যে দুইজন যারা এই ধরনের যে মানুষগুলো আছে তারা অবশ্যই বিএনপিকে বেছে নেবে। আর কিছু ছিল যারা জামাত আওয়ামী লীগের ভিতর ঢুকে জামাতের পারপাস সার্ভ করেছে এবং তারা আওয়ামী লীগের সাথে থেকে অত্যাচার নির্যাতন চালিয়েছে, এরকম জামাতের কিছু সমর্থক আছে যারা জামাতের দিকেই ভোটটি দিবে। অর্থাৎ এখানে আমি বলবো না যে একচ্ছত্রভাবে ভোট বিএনপি পাবে বা জামাত পাবে। জি, রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনটি এখন মূলত জামাত জোট এবং বিএনপি জোটের মধ্যে মূল লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে। জানতে চাই, জামাত কি সত্যিই বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে নাকি তারা কেবলমাত্র আওয়ামী লীগের শূন্যতা পূরণ করছে? জামাত কখনোই জামাত সবসময় কখনোই কিন্তু তারা জনগণের রাজনীতি করে আসেনি। আপনি যদি একটু পিছন থেকে আমি কথা বলি, 1947-এর দেশভাগের সময় কি করেছে, তখন তারা ছিল ইন্ডিয়ার পক্ষে, দেশ ভাগের বিপক্ষে। এবার 47-এ তারা ছিল মহান মুক্তিযুদ্ধের বিপরীতে। 1986 সালে কি হয়েছে, তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে জনগণের সাথে প্রত্যক্ষভাবে একদম প্রতারণা করে তারা ওই এরশাদের অধীনে, স্বৈরাচারের অধীনে তারা কিন্তু নির্বাচনে গিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। এবার 90-তে কী হলো, তারা বিএনপির সাথে জোট করেছে, 96-তে আওয়ামী লীগের সাথে জোট করেছে, একে এসে আবার বিএনপির কাছে এসেছে। অর্থাৎ তারা কিন্তু কখনোই ওই জনগণের রাজনীতি করে নাই, তারা করেছে ক্ষমতার রাজনীতি। তারা ক্ষমতার রাজনীতি করার মাধ্যমে যেখানে যেভাবে যাওয়া যায়, ক্ষমতার কাছাকাছি থাকার যে প্রবণতা এটা তাদের মধ্যে ছিল। আমি বিশ্বাস করি এই ক্ষমতার কাছাকাছি যাওয়ার যে প্রবণতা, এখনও কিন্তু তারা বিভিন্ন ট্রাম্প কার্ড খেলছেন। আমি একটু আগে দেখছিলাম যে SM শাহরিয়ার কবির বলছিলেন যে আপনি যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে কবরে গিয়েও বলতে পারবেন যে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। আপনারা অ্যাটলিস্ট এই যে আল্লাহকে খুশি করতে পারবেন। আল্লাহকে খুশি তো কোনো দলকে ভোটের মাধ্যমে করা যায় না। আমাদের আসমান, জমিন, সূর্য, তারা, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ, এবং আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত করতে হবে। সেই ইবাদত করা যায় শুধুমাত্র যে আমাদের ইসলামের যে রিচুয়াল আছে সেই রিচুয়ালগুলোর মাধ্যমে, যেমন নামাজ, হজ, জাকাত যা আছে, আমাদের যে স্তম্ভগুলো পালনের মাধ্যমে, কোনো দলকে ভোট দেওয়ার মাধ্যমে না। তারা যে চেতনা দেখাচ্ছে বা যে ধরনের জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলছে, আমি বিশ্বাস করি 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে। জি, এবারে তরুণ প্রজন্ম কি সেই জান্নাতের টিকিটকে বিশ্বাস করবে কিনা, আপনি কি দেখছেন পরিস্থিতি? দেখেন, আমি যেহেতু তরুণদের কথা বলছেন, তরুণরা 17 বছর ভোট দিতে পারেনি। এর ভোটের অধিকারটা প্রতিষ্ঠা হয়েছে কিভাবে? প্রতিষ্ঠা হয়েছে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। জুলাই আগস্ট আমি এই প্রশ্নটি আপনাকে করলাম তার কারণ তরুণদের নেতৃত্বাধীন দল কিন্তু এবারে জামাতের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। আচ্ছা, আমি এখানেই যাচ্ছিলাম। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমাদের এবার নির্বাচনে ভোট দেওয়ার যে আমাদের ভোটাধিকার প্রয়োগের যে সক্ষমতা বা সুযোগ, এটা কিন্তু আমরা পাচ্ছি। তো এইখানে যদি আমরা একটু দেখি যে কোন সংগঠন, হয়তো আমাদের প্রথম অবস্থায় আমি নিজে তো একদম সম্মুখ সারিতে থেকে আমি জুলাই আন্দোলন করেছি, আমাদেরকে সামনে আসতে দিত না, বলতো যে আপনারা আসলে আন্দোলনটা পলিটিসাইজ হবে। আপনারা আমাদেরকে কি করেন, আমাদেরকে সাপোর্ট করেন বিহাইন্ড দ্য সিনে থেকে। আমাদের যত এই যে আপনারা এত লোক দেখেছেন, তারা এখন ডাক দিক 10টা মানুষ আসে কিনা? আসে নাই। কেন এসেছে? কারণ তখন হাসিনার অত্যাচার নির্যাতনের জন্য আমরা মানুষজনকে বলেছি, মানুষজন এসেছে, সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছে এই দুঃশাসনের বিরুদ্ধে। এখন তাদের ডাকে কেন ওই মানুষগুলো আসছে না? কেন আসছে না জানেন? কারণ তারাই যে 5 আগস্টের পরবর্তী সময়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে চেতনা, যে আমাদের যে সাম্য, মানবিক মর্যাদা সম্পূর্ণ বাংলাদেশ বিনির্মাণের, সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনি যদি দেখেন যে আমাদের আসিফ মাহমুদের APS মোয়াজ্জেম, সে শত কোটি টাকা লুটপাট করেছে। এখন দুদকের সেদিন দেখলাম যে সে থাইল্যান্ডে যাওয়ার জন্য চেয়েছে, যাইতে দেয় নাই। দেশে তার কিন্তু দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। জি, আমরা আয়োজনের একেবারেই শেষ মুহূর্তে রয়েছি। আপনি যদি তরুণদের জন্য কিছু বলতে চান। আচ্ছা, এক কথায় তরুণদের জন্য, তরুণরা যে কোটা আন্দোলনটা বা আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানটা সৃষ্টি হয়েছিল যে বৈষম্যহীন বা আমাদের যে চাকরিতে যাতে কোটা প্রথা না থাকে, এবং এই বিএনপি সরকার, আপনি যদি 31 দফা আমাদের দেশ গড়ার কর্মসূচি আছে, দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির যে আমাদের শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে যে দফাগুলো আমরা দিয়েছি বা যে কর্মসূচি বা আমাদের পরিকল্পনা নিয়ে আসছি, সেখানে দেখবেন যে বিএনপি সরকার গঠন করলে আমরা সবার আগে যে কাজটা করব যে আমাদের একটি সমতা এবং মেধার ভিত্তিতে ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে।
সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে।